আক্রমণ বাড়াচ্ছে বিএনপি। মানুষ চিনতে ভুল করেছে বিএনপি। এই মানুষটাকে, এই মানুষটা হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস। ডক্টর ইউনূস আন্তর্জাতিক মানের খেলোয়াড়, তিনি ঘরোয়া খেলোয়াড় নন। টি-20 খেলাতেও তার মন নেই, তিনি একেবারে টেস্ট ম্যাচে খেলেন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আপনাদের কাছে রিকোয়েস্ট থাকলো পুরো ভিডিওটি দেখবেন। এদিকে খেলা শুরু করে দিয়েছেন ডক্টর ইউনূস। তিনি কিন্তু একজন আন্তর্জাতিক মানের খেলোয়াড়। তিনি টি-20ও খেলেন না, ওয়ানডেও খেলেন না, তিনি সরাসরি খেলেন টেস্ট ম্যাচ। আবার এদিকে বিএনপির গয়েশ্বর রায় চন্দ্র বলেছেন চিনতে পারেননি বিএনপি। তিনি কি আসলে ইউনূসকে বললেন? চলুন পুরো ভিডিওটি আমরা দেখে আসি। ডক্টর ইউনূস আন্তর্জাতিক মানের খেলোয়াড়, তিনি ঘরোয়া খেলোয়াড় নন। টি-20 খেলাতেও তার মন নেই, তিনি একেবারে টেস্ট ম্যাচে খেলেন। ডক্টর ইউনূস বাংলাদেশে এসেছেন, বাংলাদেশের সংস্কার হবে, ফ্যাসিবাদী শক্তির বিচার হবে এবং তারপর নির্বাচন। প্রিয় দর্শক, এটি আমার মন্তব্য নয়, এটি বাংলাদেশের অধিকাংশ মানুষের মন্তব্য এবং সেই মন্তব্যগুলো সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছে। আজকে আমাদের আলোচনার বিষয় আন্তর্জাতিক মানের খেলোয়াড় ডক্টর ইউনূস, এবং ইউনূস কি ঠিক এমন খেলা খেলবেন যে খেলাতে আওয়ামী লীগের মতো বিএনপিও কিক আউট হয়ে যান? সে বিষয়ে আজকের আলোচনার সঙ্গী পরমাশিস খোসরায়, প্রথম কলকাতার ডেপুটি এডিটর, আমার বন্ধু বিশ্লেষক। পরমাশিস, গত দুদিনের প্রেক্ষাপটে বেগম খালেদা জিয়া, আজকে তুমি জানো যে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ জিয়াউর রহমান তার মৃত্যুবার্ষিকী, এবং সেই মৃত্যুবার্ষিকী উপলক্ষে গতকালকে হৃদয় বিদারক একটি ভিডিও বার্তা বেগম জিয়া, তার ভিডিও বার্তা আমরা দেখেছি, এবং তিনি সেই ভিডিও বার্তায় বাংলাদেশের মানুষকে গণতান্ত্রিক প্রক্রিয়ায় ফিরিয়ে আনার আহ্বান জানান, এবং এক্ষেত্রে একেবারে আড়েঠানে নয়, সরাসরি ডক্টর মোহাম্মদ ইউনূসকে নির্বাচনের দিকে যাওয়ার দিক নির্দেশনা তিনি দিয়েছিলেন। একই রকম ভাবে আমরা জানি তারপর আজকে এই যে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ জিয়াউর রহমান মৃত্যুবার্ষিকী উপলক্ষে যে অনুষ্ঠানগুলো হচ্ছে, সেই প্রত্যেকটি অনুষ্ঠানে একই স্বর বিএনপি নেতাদের যে ডিসেম্বরে নির্বাচন দিতেই হবে। তুমি জানো 3 দিন আগে ডক্টর মোহাম্মদ ইউনূস, তিনি এখনো জাপানে রয়েছেন, জাপান সফর করছেন, তো সেখানে তিনি বিএনপিকে কার্যত পৌঁছিয়ে দিয়েছেন। তিনি বলেছেন যে বাংলাদেশে শুধুমাত্র একটি দলই নির্বাচন চাইছে, বিএনপিকে উদ্দেশ্য করে তিনি বলেছেন, বাকিরা সংস্কার চাচ্ছে, শুধুমাত্র নির্বাচন চাচ্ছে বিএনপি। এই যে ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে প্রায় প্রকাশ্যে বিরোধে জড়িয়ে যাওয়া বাংলাদেশের অন্যতম বৃহত্তম রাজনৈতিক শক্তি বিএনপি, তুমি কিভাবে দেখছো যে বিএনপির অস্তিত্ব কতটা ঝুঁকির মুখে, কিংবা বিএনপির পাল্টা চাপে ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার কত সময় ক্ষমতায় থাকতে পারে? পরিষ্কার করে তুমি আমাদের দর্শকদের একটু বিশ্লেষণ করে শোনাও। আমি তোমাকে প্রথমেই বলবো, আমি আজকে একটু ভেঙে ভেঙে বলবো। সেটা হচ্ছে, আমি ডক্টর ইউনূসকে পাড়ার পল্টুর সঙ্গে তুলনা করব। পাড়ার পল্টুর সঙ্গে তুলনা করছি কেন? পাড়ার পল্টু গ্রামে ফাঁকতে ফুটবল ম্যাচ খেলে, তারপর ব্লকে যায়, ব্লক থেকে জেলায় যায়, জেলায় থেকে রাজ্যে যায়, রাজ্য থেকে দেশে খায়, দেশকে প্রতিনিধিত্ব করে যায় আন্তর্জাতিক মঞ্চে। তো ডক্টর ইউনূস তার ব্যক্তি জীবনে তিনি তার কর্মপন্থা, তার পেশা, তার কৌশল, তিনি যেটাতে পরিলক্ষিত করতে চেয়েছে তার জীবনধারাকে, সেটা কিন্তু ওই পাড়ার পল্টুর মতো নিজের গ্রাম, ব্লক, জেলা, রাজ্য, দেশ, আন্তর্জাতিকতায় পৌঁছে নোবেল পুরস্কার পেয়েছে। এবার যখনই পল্টু নোবেল পুরস্কার পেয়ে গেল, তার সবকিছু সিদ্ধান্ত, কলাকৌশল, তার নীতি সবটাই তো আন্তর্জাতিক মানের হবে। ন্যাচারালি যারা ডক্টর ইউনূসকে আন্তর্জাতিক খেলোয়াড় বলছে, এটা ভুল কিছু না। এটা গেল 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট, আমি গত দুদিনের আগে আলোচনায় বলেছিলাম দেশের মানুষের, তুমি বলেছিলে, আমাদের প্রসঙ্গ এসেছিল যে বিএনপি হতাশায় ভুগছে, সাংবাদিক সম্মেলন করে বলেছে বিএনপি জনসমক্ষে তাদের মানুষের প্রতি যে আবেগ রয়েছে, বাংলাদেশে যেসব মানুষ এখনো বিএনপিকে চায়, যে আবেগ রয়েছে, তাদের প্রতি যদি তাদের শ্রদ্ধা থাকে, তাদের প্রতি যদি তাদের বিশ্বাস থাকে, তাদের প্রতি যদি তাদের আস্থা থাকে, তাহলে সেইটা একটা সরাসরি জনসংযোগ করার দরকার। আমার মনে হয় আমাদের প্রথম কলকাতার বার্তা তারা হয়তো শুনেছেন, সেই জন্য জিয়াউর রহমান সাহেবের একটা মর্মস্পর্শী বক্তব্য জনমানুষে তুলে ধরেছে। এবার আসি 3 নম্বর পয়েন্ট। 3 নম্বর পয়েন্ট, ডক্টর ইউনূস তিনি জাপান সফর করছেন বাংলাদেশের উন্নয়নের স্বার্থে। যতদূর জানি একটা জাপান থেকে খুব একটা আর্থিক সহায়তাও তারা পাচ্ছে, দেশকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করার জন্য তিনি জাপান সফরে গেছেন। সেখানে সাংবাদিকদের মুখোমুখি বা যে কোনো পরিপ্রেক্ষিতে বাংলাদেশের এই মুহূর্তে যা প্রেক্ষাপট, সেটা উনি তুলে ধরেছেন। সেটা বিএনপির পক্ষে যাবে না বিপক্ষে যাবে, উনি বাস্তবটা বলেছেন। এটা তো সত্যি, বাংলাদেশে এই মুহূর্তে যা নির্বাচন করা নিয়ে এক পক্ষ যা বলছে, আরেক পক্ষ যা বলছে, আরেক পক্ষ দেরিতে চাইছে, উনি বাস্তবটা তুলে ধরেছেন। এরা এখনই চাইছে, এতে ক্ষতি কোথায়? না, বামপন্থীরাও যাচ্ছে, বিএনপি নয়, বামপন্থীরা যাচ্ছেন, যদিও বামপন্থী রাজনৈতিক যারাই চায়, একদল চাইছে একদল চাইছে না, কিন্তু একদল চাইছে একদল চাইছে না, এটা তো হতে পারে না। মানুষ চিনতে ভুল করেছে বিএনপি। এই মানুষটাকে, এই মানুষটা হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস। তাকে উদ্দেশ্য করে সম্ভবত এই কথা তিনি বলেছেন। এটা বোঝাই যায়, যেমন বোঝা গিয়েছিল ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন যে শুধু একটা দল ডিসেম্বরে নির্বাচন চায়, সেই একটা দল মানে বিএনপি। তেমনি এখানে গয়েশ্বর চন্দ্র রায় বলছেন মানুষ চিনতে ভুল করেছে বিএনপি। তো এই কথাটা বোঝাই যাচ্ছে যে প্রধান উপদেষ্টাকে লক্ষ্য করে তিনি বলছেন। তাহলে বিএনপি কি বড় ধরনের একটা ধোঁকার মধ্যে পড়লো, বড় ধরনের ধরা খাইলো? এই প্রশ্নটা কিন্তু সামনে আসছে, এবং বাস্তবতা যদি কিছু কিছু পরিস্থিতি বিশ্লেষণ করা যায়, তাহলে নিশ্চয়ই আপনারাও একমত হবেন যে বিএনপি সম্ভবত
বড় ধরনের একটা ধোকার মধ্যেই পড়ে গেল, বা ধাঁধার মধ্যে পড়ে গেল, বা ধোঁয়াশার মধ্যে ঢুকে গেল। কেন? বিএনপির আশা ছিল যে যেই সরকারই আসুক না কেন শেখ হাসিনা পতনের পর তাদের মানে প্রথম কাজটা হবে যে যেই কাজটি কখনোই শেখ হাসিনা করেনি বা তার সরকার দেয়নি, সেটা হচ্ছে একটা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন। সেই কাজটি আয়োজন করবেন যারাই আসুক না কেন। যেমন আমরা যদি 1-11-এর পট পরিবর্তনের পরে দেখি, যে 1-11-এর যে সরকার, তারা মানে 2 বছর পর দ্রুত বেগে একটা নির্বাচন দিয়ে দিল। এর আগে যদি আমরা 90-91 এরশাদ পতনের পর দেখি, রাষ্ট্রপতি শাহাবুদ্দিন তিনি ওই সংস্কার কাঠামোগুলি ঠিক না করে তারা আগে একটা নির্বাচন দিল, অবাধ নিরপেক্ষ নির্বাচন। যদিও সেই নির্বাচনগুলির মধ্য দিয়ে রাজনৈতিক পরিস্থিতি খুব একটা ভালো হয়নি, হয়তো নির্বাচনটা ভালো হয়েছে, কিন্তু বিএনপি আওয়ামী লীগের আভ্যন্তরীণ যেই পারস্পরিক রাজনৈতিক সম্পর্ক সেটা তলানিতে গেছে। কেননা ওই একটাই যে কাঠামোগুলো, রাজনৈতিক দলগুলো তাদের নিজেরাই গণতান্ত্রিক না, ফলে তাদের মধ্যে এক ধরনের ফ্যাসিজম, যে নেতা নির্বাচন থেকে শুরু করে কাঠামোর মধ্যে দলের প্রধান তিনি একটা এক ধরনের ফ্যাসিজম বা ফ্যাসিস্ট চরিত্র কায়েম করে দলের ঐক্য ধরে রাখার জন্য। সুতরাং রাষ্ট্রীয় পর্যায়ে যখন নাকি সেই দল যায় তখন তারাও চেষ্টা করে যে দলের মতন করে রাষ্ট্রকেও সেইভাবে সাজাতে। সেই কারণে মানে যখন যে ক্ষমতায় গেছে সেই ক্ষমতা ধরে রাখার চেষ্টা করছে এবং রাষ্ট্রের সংকট হয়েছে, এবং শেষ পর্যন্ত এই তত্ত্বাবধায়ক সরকার কনসেপ্টটা সেটা একেবারে শেখ হাসিনা রীতিমতো জবাই করে দিল। তো যাই হোক, এখন 15 বছর লড়াই সংগ্রামের মধ্য দিয়ে বিএনপি সহ অনেক রাজনৈতিক দলের একটা আকাঙ্ক্ষা যে একটা ভালো নির্বাচন হবে, যেটা সর্বশেষ দ্বাদশ জাতীয় সংসদ সবাইকে খুবই হতাশ করেছে। সেখানে দেশি বিদেশি সবাই, ভারত ছাড়া বাকি সকল বিশ্বে, ভারত, চীন, রাশিয়া, মানে আমি স্পেসিফিক ভাবে যদি এই 3টা দেশের নাম বলি, এই 3টা দেশ ছাড়া সমগ্র পশ্চিমা বিশ্ব, এমনকি জাপান, তারাও চেয়েছিল যে বাংলাদেশে একটা অন্তর্ভুক্তিমূলক একটি ভালো নির্বাচন হোক, ফ্রি ফেয়ার নির্বাচন হোক, কিন্তু শেষ পর্যন্ত সেটা হয়নি। সুতরাং তারপর পরেই একটা গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে শেখ হাসিনার পতন ঘটলো। সুতরাং বিএনপির একটা প্রত্যাশা ছিল যে একটা ভালো নির্বাচন হবে, কিন্তু যার উপর ভরসা করলো, ছাত্ররাই সিলেক্ট করলো যদিও ডক্টর মোহাম্মদ ইউনূসকে, কিন্তু এটা সবারই চাওয়া ছিল, যার কারণে ডক্টর মোহাম্মদ ইউনূসের ব্যাপারে কারোরই কোনো আপত্তি ছিল না। কিন্তু তিনি ক্ষমতা নিয়েই। তো প্রিয় দর্শক, কথাগুলো কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং আমার চ্যানেলকে যারা এখনো সাবস্ক্রাইব করেননি, পরবর্তী ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।